কাকা, চুপ করে থাকবেন না। দয়া করে আপনি আমায় যেখানে খুশি সেখানে রেখে আসুন, কিন্তু এখানে আমি আর থাকতে পারবো না। সকাল তখন 7টা। আনন্দী তাড়াহুড়ো করে তার কর্তার জামা কাপড় গুছিয়ে দিচ্ছে। অফিসে যেতে হবে, দেরি হয়ে গেছে। বিধবা শাশুড়ি ঘরে পড়ার পর থেকে সেই এই বাড়ির কর্ত্রী। তাকে বাধা দেওয়ার মতো অধিকার বা সাহস এ বাড়ির আর কারণ নেই। তার মেয়ে চন্দ্রিকার বিয়ে হয়ে গিয়েছে প্রায় বছর 5 আগে, এবং তার পরপরই তার 2 ছেলের বিবাহ সম্পন্ন হয়েছে। তার ভরা সংসার, পুত্রবধূ, পুত্র এবং স্বামীকে নিয়ে বেশ হাসি খুশি চলছে তার। বাইরে থেকে যদি কেউ তাকে দেখে তাহলে নিতান্ত হিংসা করতে বাধ্য। কিন্তু এত বড় বাড়িতে সবচেয়ে ছোট ঘরে থাকে আরো 2 জন। তার মধ্যে একজন হলো এই বাড়ির গৃহকর্ত্রীর শাশুড়ি চিরন্তনী দেবী, যাকে নিয়ে মানুষের জমে টানাটানি লাগে। মরবে মরবে মনে হয়, কিন্তু মরে না। এদিকে আনন্দী এই ভেবে বসে আছে কবে এই বুড়িটা মরবে এবং সেই বাড়ির সেই সমস্ত জিনিস গ্রাস করবে যা এখনো তার অধরা। এছাড়া আরো একজন আছে যে কিনা আনন্দীর চোখের কাঁটা। সে হলো নন্দিনী, তার বড় ভাসুরের মেয়ে। নন্দিনীর বাবা মা সেই তার 3 বছর থাকতেই মারা গেছে একটা রোড অ্যাক্সিডেন্ট। সেই থেকেই তার ঠাকুমা তাকে বুকে আগলে রেখেছে, নইলে হয়তো কবেই আনন্দী তাকে বিষ খাইয়ে দিয়ে তার ভবরীরা সাঙ্গ করে দিত তার কোনো ঠিক ঠিকানা নেই। নন্দিনীর বয়স ওই 17 কি 18 হবে, কিন্তু শারীরিক গড়ন দেখলে তা বোঝা যায়। তার গড়ন এতই পাতলা যে 14-15 বছর বললেও সবাই বিশ্বাস করতে চায় না। সে এতই রোগা যে তাকে দেখে বোঝা যায় যে সেটি কতটা অবহেলিত। মুখের গড়ন মন্দ নয়, তবে রুগ্নতা এবং বোধহয় অবরুদ্ধতায় তার চোখ মুখ গর্তে ঢুকে গেছে। এমন সময় আনন্দের ডাক পড়ল, নন্দিনী, ওই নন্দিনী, কই? নন্দিনী এক প্রকার দৌড়ে আসতে গিয়ে হোঁচট খেতে গিয়েও খেল না, বেঁচে গেল। এই দৃশ্য দেখে আনন্দী বলল, হুম, তা পড়লি না কেন? পড়তি, হাত পা ভেঙে তারপর আমি গিয়ে তোমার গালে একটু খাবার ঠুসে দিতাম, ভালোই তো হতো, সেবা যত্ন পেতি, তাই না? নন্দিনী কিছুক্ষণ মাথা হেঁট করে দাঁড়িয়ে তারপরে জিজ্ঞেস করলো, সে যাই হোক কাকি, ডাকছিলে? হুম, ডাকছিল। তা তুমি বাবা নিত্যদিনের কাজ আমার ভুলে যাও কেন? তা নাটক করো নাকি কে জানে। যা, গিয়ে বাসি থালাগুলো ধো, একটু পর রান্নার ঠাকুর এসে রান্না করবে, জানিস না? নন্দিনী চলে গেল। এরপর যথারীতি সংসারের সমস্ত কাজ সেরে সে স্কুলে চলে গেল। দুপুরে এসে খেলো, আসলে দুপুরে নয়, ওটা বিকালে বললেই চলে। ওভাবে খেয়ে খেয়ে মেয়েটার এই অবস্থা হয়েছে। এভাবেই তার ছোটবেলা থেকে বড় হওয়া। অবশ্য ছোটবেলা থেকে এমন লাঞ্ছনা বঞ্চনা সইতে সইতে তার চামড়া মোটা হয়ে গেছে। এখন আর এসব তার কিছুই মনে হয় না। আসলে ছোটবেলা থেকে একটা শিশুকে যদি অল্প অল্প করে বিষ পান করানো হয়, তাহলে বড় হয়ে গেলে তাকে বিষ খাওয়ালে যেমন তার গায়ে কিছু লাগে না, বরং সে বিষধর সাপের চাইতেও বিষধর হয়ে যায়। ঠিক তেমনই হয়েছিল এই নন্দিনীর চোখ। এইসব ব্যাপার এখন নন্দিনীর কাছে নিত্যদিনের ব্যাপার হয়ে গেছে। সে ভুলেই গেছিল যে সেও এই বাড়ির মেয়ে। এই তো চন্দ্রিকা দিন 3 আগে বাড়িতে এসেছিল। মা মেয়ে মিলে না জানি কত হুকুমই চালিয়েছে তার উপর, আর সে শুধু শুনেছে, কিছুই বলেনি। আসলে সে যে নিজেকে এই বাড়ির দাসী মনে করতে শুরু করেছে নিজের অবচেতনে। অবশ্য ভাববে নাই বা কেন, সে তো ছোটবেলা থেকে এভাবেই বড় হয়ে এসেছে, এভাবেই কথা শুনে, এভাবেই কাজ করে। কেউ তো তাকে বলেনি স্বাধীনতার কথা, শেখায়নি কথা বলতে, নাই বা কোনোদিন ভালোবেসেছে। সে যখন ঠাকুমা সুস্থ ছিল, সে যাও বা একটু শৈশব কাটিয়েছে, সেসব এখন পুরনো অতীত। সে ঘরে পড়ার পর থেকেই সে যেন এক নরক কুণ্ড, যেখানে প্রত্যেক দিন সে শাস্তি পাচ্ছে।
কি কারণে যে শাস্তি পাচ্ছে তার কারণও সে জানে না। হয়তো বিধাতা পুরুষের এই ইচ্ছে। ঠাকুমা ঘরে পড়েছে, তাও প্রায় ৮ বছরের মতো হয়ে এলো। ইদানিং তার শরীর আরো খারাপ করছে। ডাক্তার জবাব দিয়ে দিয়েছেন। আনন্দে খুশি হচ্ছিল, তবে একটু ঢং করে বলে, কি গো ডাক্তার, কি বুঝলে? ডাক্তার বলল, সময় আর বেশি নেই। তা কদিন আছে? দেখুন, আমি তো ভগবান নই। ধরা যাক এই সপ্তাহই। আহ এখন যদি জমের আবার অরুচি হয়, তাহলে আর কি বলবো। এই কথা শুনে আনন্দী চুপ করে রইল। তার চোখ গেল বিছানায় শুয়ে থাকা সেই মহিলাটার ট্রাঙ্কের দিকে। আনন্দী জানে ওই ট্রাঙ্কে অনেক কিছুই আছে। এত কিছুর লোভেই সেই বুড়িটার এত যত্ন করে এসেছে। কিন্তু আজ তার চোখে ফুটে উঠল ক্ষুধার্ত পশুর মতো নজর। সে মনে মনে আওড়াতে থাকলো, কখন যে এই বুড়িটা মরবে, তারপর এই ট্রাঙ্কটা খুলে সমস্ত গয়না আমার আলমারিতে রাখবো, আর এই মেয়েটাকে ঝাঁপ করে বিদায় করবো। আনন্দীর আর বেশি দিন সবুর করতে হলো না। শেষ নিঃশ্বাস ত্যাগ করে বিদায় নিলেন চিরন্তনী দেবী। ফেলে রেখে গেলেন তার নাতনিকে একা করে এই নরককুণ্ডে। অন্ত্যেষ্টিক্রিয়া শেষ হতে না হতেই আনন্দীর ফনা তোলা শুরু হলো। কে আর তাকে আটকায়? শাশুড়ি গয়না সবার আগে আলমারিতে তুলে সে সাপের ৫ পা দেখতে শুরু করলো। আগে তো সে শুধু নন্দিনীকে তাচ্ছিল্য করতো, এখন আবার গালও পারে। তা আবার যেমন তেমন গাল না, তা যে শোনাও পাপ। সেই গাল থেকে মুক্তি পেল না মৃত মানুষগুলো। আনন্দীর কাছ থেকে শোনা প্রত্যেকটা গাল যেন নন্দিনীর কানের কাছে বিষের মতো লাগতে শুরু করলো। কেউ যেন তার শরীরে বিষ প্রবেশ করিয়ে দিচ্ছে। সেই বিষের জ্বালা সহ্য করতে না পেরে নন্দিনী একদিন তার কাকার কাছে গিয়ে বলল, কাকা, আসবো? কাকার সাথে তার তেমন কোনো কথা হয় না, সুতরাং শ্যামল বাবু একটু অবাক হয়ে ভেতর আসতে বললেন তাকে, এবং বলে উঠলেন, কি হয়েছে? নন্দিনী কাঁদতে শুরু করলো এবং পরক্ষণে বলল, কাকা, আমায় অন্যত্র পাঠিয়ে দিন কাকা। শ্যামল বাবু অবাক হয়ে গেল। নন্দিনী বলে কি? সে নিজের বাড়ি ছেড়ে অন্যত্র যাওয়ার জন্য কান্নাকাটি করছে। সে জানতো যে আনন্দী তার সাথে ভালো ব্যবহার করে না। আনন্দী অভিনয় করার চেষ্টা করলেও সেই অভিনয় বরাবর ধরা পড়তো শ্যামলবাবুর চোখে। কিন্তু আনন্দী যে নন্দিনীর জন্য এখন ঠিক কতটা বিষময় হয়ে গেছে তা তিনি জানতেন না। নন্দিনী আবারও কেঁদে বলল, কাকা, চুপ করে থাকবেন না। দয়া করে আপনি আমায় যেখানে খুশি সেখানে রেখে আসুন, কিন্তু এখানে আমি আর থাকতে পারবো না। নন্দিনীর এমন কান্না দেখে শ্যামলবাবু একটু ভেবে তারপর গম্ভীর গলায় বললেন, দেখ, তোর লেখাপড়ার জন্য হোস্টেল ভাড়া দেওয়ার মতো টাকা তো আমার কাছে নেই। হ্যাঁ, লেখাপড়া। নন্দিনী এমনি যত যাই সহ্য করুক না কেন, লেখাপড়ার সাথে তার কোনো আপোষ ছিল না। যেদিন তার কাজ সারতে দেরি হয়ে যেত সেদিন আর স্কুলে যাওয়া হতো না। সেদিন তার মনটা খারাপ থাকতো। পাশের বাড়ি কাজলের কাছ থেকে সে নোট নিয়ে আসতো। কাজলের মায়ের তাকে দেখলে বড় কষ্ট হতো। একই সে অনাথ, তার মধ্যে শরীরে এই অবস্থা। ভালো মন্দ খাওয়ানোর চেষ্টা করত। নন্দিনী লেখাপড়ায় ভালো হয়, তার কাকা আনন্দীকে এই সুযোগ তার কাছ থেকে কেড়ে নিতে দেয়নি। সে আনন্দীকে শর্ত আগে থেকেই দিয়ে রেখেছিল যে স্কুলে যাওয়ার আগে এবং স্কুল থেকে আসার পরে সে যত খুশি তাকে কাজ করিয়ে নিতে পারে, তবে স্কুলে যাওয়া যেন না আটকায়। তাই আনন্দী সেদিকে আর কোপ মারেনি। নন্দিনী হতভম্বের মতো তার কাকার দিকে তাকিয়ে থাকলে তার মনে পড়ে একটা কথা, আহ দাসী কাজ করতে পারবি? দাসী? দাসী। সে এতদিন এই বাড়িতে দাসত্ব করে এসেছে ঠিকই, কিন্তু এই শব্দের সাথে সে খুব একটা পরিচিত নয়। শুনি তার গাটা শিউরে উঠল। শ্যামলবাবু আরো বলতে থাকলো, আহ আমার এক বন্ধুর বাড়ি, আসলে ওখানে থাকে না, বরং ভাড়া দেয়। তো ও আমাকে বলছিল যে ওদের একটা দাসীর দরকার। এমনি যে দাসী আছে, সে আবার রাতে থাকে না, সকালে আসতেও ওই ৯টা ১০টার মতো বাজে।
এমনি সময় অনেক প্রয়োজন হয়, তাই ওদের একটা দাসীর দরকার। এমনিতে রান্না ঠাকুর আছে আর বাজার করার লোকও আছে। নন্দিনী বলে উঠল, কোন জায়গায়? কলকাতা। কলকাতা? নন্দিনী শুনেছে এই শহর অনেক বড়, অনেক সুবিধা। নন্দিনী বলল, কত সময় কাজ করতে হবে? ওই ধর, ওই ঝি যতক্ষণ না থাকে ততক্ষণ আর কি। তুমি ওদের হ্যাঁ করে দাও, আমি কাজটা করব। কাজটা সে শুধু কাজের জন্যই নয়, বরং তার পড়ার সুযোগ বাড়বে এবং সর্বোপরি সেই নরক যন্ত্রণা হতে মুক্তি পাবে, এই আশায় হ্যাঁ বলেছিল নন্দিনী। তার কাকা বলল, হ্যাঁ, একটা চিঠি লিখতে হবে। বললি তো আর হবে না, নতুন দাসী রাখলে তো। আর আচ্ছা, যাকগে, আমি চিঠিটা লিখে গিয়ে। এই কথা বলেই শ্যামলবাবু বসে পড়ল তার বন্ধু দ্বিজেন্দ্রকে উদ্দেশ্য করে একটা চিঠি লিখতে। এদিকে নন্দিনী প্রার্থনা করতে থাকলো যেন এই কাজটা সে পেয়ে যায়। হয়তো বিধাতা পুরুষ তখন সবে মাত্র ধ্যান থেকে উঠেছেন এবং নন্দিনীর এই প্রার্থনা তার কান অবধি পৌঁছলে সে তা মঞ্জুর করে। ঈশ্বরের ইচ্ছায় হয়তো চিঠির উত্তর হ্যাঁ এসেছিল। নন্দিনী অত্যন্ত খুশি হয় এবং তাকে মাসে 18 টাকা দেওয়া হবে। 18 টাকা নন্দিনীর কাছে অনেক কিছু, কারণ এতদিন সে বিনা পয়সায় ঝিগিরি করে এসেছে। তাছাড়া ঘর ভাড়াও দিতে হবে না এবং স্কুল ফি 60 টাকা। ওই বাড়িতে খাওয়াও সে পাবে। সুতরাং মাসে 11 টাকায় তার হাসতে হাসতে দিন চলে যাবে। এই কথায় আনন্দী বাধা দিতে গেলে শ্যামল বাবু তাকে এই বোঝায় যে সে চলে গেলেই তো তার লাভ। আসলে এটা শ্যামল বাবুর ছিল একটা ফাঁদ, নন্দিনীকে বের করে আনার। আনন্দী না বুঝি সে ফাঁদে পা দিয়ে বসে। অবশেষে আজ সেই দিন, নন্দিনীর বহু প্রতীক্ষিত মুক্তির দিন। ট্রেনের খোলা জানালার দিকে মুখ বাড়িয়ে সে মুক্তির স্বাদ নিচ্ছিল। তার কাকা ছিল তার সাথে, তাকে স্কুলে ভর্তি করে দেবে এবং পথঘাট চিনিয়ে দিয়ে আসবে বলে। আগে সেই সমস্ত কাজ সম্পন্ন করে তারা গেল সেই বাড়িতে, যে বাড়িতে নন্দিনী কাজ নিয়েছে। বেশ রাত হয়েছে, 9:30 মতো বাজে আর কি। 10টার ট্রেন। শ্যামলবাবু রওনা হবে। নন্দিনী হাতে এসে 10 টাকা গুঁজে দিয়ে বললেন, রাখলি টাকাটা, বেশি তো দিতে পারলাম না। থাকা খাওয়া তো সমস্যা নেই, স্কুলও তো ভর্তি করিয়েছি। তাহলে 10 টাকা দিয়ে চালাই মাসটা। মন দিয়ে লেখাপড়া করবি, আর বাবুদের কথা অক্ষর অক্ষর মানবি কিন্তু। তা অবশ্য তুই পারবি, আমি তা জানি। সাবধানে থাকিস, আর চিঠি পাঠাস রে মা। এই বলে শ্যামল বাবু চলে গেলেন। শেষের কথাগুলো শুনে নন্দিনীর চোখ ছলছল করতে শুরু করলো। তার কাকা তাকে এত ভালোবাসে, কই, এতদিন তো সে জানতো না। এইসব ভেবে তার কাকার প্রতি তার শ্রদ্ধা আরো অনেক গুণ বেড়ে গেল। বাড়িটা দোতলা, উপরে থাকে ভাড়াটিয়ারা, নিচে একটা ছোট ঘরে তার থাকার ব্যবস্থা করা হয়েছে। তার কাছে অবশ্য ঘরটা ছোট নয়, অন্তত সেই ঘরের চাইতে বড়ই যে ঘরে সে ছোট থেকে বড় হয়ে এসেছে। ঠাকুরমার সাথে যার স্মৃতি ছিল সেই ঘরে। সেই টাকাটা নিয়ে সে ঘরে ঢুকে গেল। কি হবে এরপর নন্দিনীর জীবনে, দেখতে হলে পরের পর্ব দেখতে হবে।